Hey guys, welcome you all to our own YouTube channel Banking Insights Bengali. আমি সৌরভ এবং IBPS ক্লার্কের নোটিফিকেশন এসে গেছে, তোমরা সেটা খুব ভালো করে জানো। এই ভিডিওর মধ্যে তোমাদের তিনটে পয়েন্ট নিয়ে আমি আলোচনা করব। একটা হচ্ছে নোটিফিকেশনের যে ইম্পর্টেন্ট পয়েন্টগুলো তোমাদের প্রত্যেকে জেনে রাখা উচিত, সেই পয়েন্টগুলো নিয়ে আলোচনা করব। তারপর হচ্ছে যে তোমরা ফর্ম ফিল আপ করার সময় কি কি মিস্টেক্স কমিট করতে পারো, সেই মিস্টেক্স নিয়ে কথা বলবো। এবং তারপর ওয়েস্ট বেঙ্গল থেকে অ্যাজ আ ক্যান্ডিডেট তোমার ব্যাংক প্রেফারেন্স কি হওয়া উচিত, সেই তিনটে জিনিস নিয়ে কিন্তু আমরা এই ভিডিওর মধ্যে আলোচনা করব। যারা নোটিফিকেশন সম্পর্কে মোটামুটি জানো তারা মিস্টেক্সটা শুনে নাও এবং প্রেফারেন্সের যে পোর্শনটা আছে সেখানে স্কিপ করে চলে গিয়ে প্রেফারেন্সটা দেখে নিতে পারো। কিন্তু আমি চাইবো যে তোমরা ভিডিওটা সকলে ভালো করে দেখে নাও, কারণ কিছু কিছু ইনসাইট তোমরা এখান থেকে কিন্তু তোমরা পেতে পারো, রাইট? সো উইদাউট আ ফার্দার ডিলে লেটস গেট স্টার্টেড। সো প্রথমেই আমরা মিস্টেক্সের কথা বলবো। দেখো, তোমরা সবাই জানো যে ভ্যাকেন্সি কত এসেছে, 10,277। ঠিক আছে, তাহলে সৌরভদা তুমি কেন 11,000 ভ্যাকেন্সি লিখেছো? দেখো, দুটো ব্যাংকের এখনো ভ্যাকেন্সি এনআর আছে, নট রিপোর্টেড। ওয়ান ইজ ইউকো ব্যাংক অ্যান্ড দ্য আদার ওয়ান ইজ কি না ইন্ডিয়ান ব্যাংক, রাইট? সো এই দুটো ব্যাংকের ভ্যাকেন্সি কিন্তু রিপোর্ট হবে। এবং ওয়েস্ট বেঙ্গলের মধ্যে তোমরা জানো ইউকো ব্যাংকের ভ্যাকেন্সি খুব একটা কম আসে না। আমি ধরে নিচ্ছি যদি 40-50টা ভ্যাকেন্সিও দেয় তাহলেও কিন্তু মোটামুটি অল ইন্ডিয়া লেভেলে তোমার এখনো তুমি 1000 ভ্যাকেন্সি কাছাকাছি ধরে রাখো। যে দুটো ব্যাংক, দেখো টোটাল 11টা পাবলিক সেক্টর ব্যাংক আছে এবং 9টা ব্যাংক মিলে যদি তোমার 10,277 ভ্যাকেন্সি দেয় তাহলে ওরা দুজন মিলে তো 11,000 তো টাচ করছেই। ঠিক আছে, তো সেটা তোমরা দেখে নিও পরে, তখন তোমরা বুঝতে পারবে 11,000 ক্রস করে যাবে, কারণ অনেক টিচার আছে যারা 12,000-এর কথাও বলছে। সো দেখা যাক, কিন্তু এই ভ্যাকেন্সিটা নিয়ে তোমাদের কিন্তু অ্যাকচুয়ালি মাথা ব্যথা থাকা উচিত নয়, কারণ এটা জাস্ট একটা গিমিক। ঠিক আছে, তোমাদের একটা তোমরা জানো যে আইপিএস ক্লারিক্যাল হচ্ছে কি না একটা সার্কেল বেসড এক্সাম, তো তোমাকে দেখতে হবে ওয়েস্ট বেঙ্গলের ভ্যাকেন্সি, এবং সেই ভ্যাকেন্সি নিয়ে আমরা একটু পর কথা বলছি। তার আগে আমরা দেখে নিই যে কোন বড় মিস্টেকের ফলে তোমার এক্সাম একদম রুইন্ড হয়ে যেতে পারে, তোমার এক্সাম শেষ হয়ে যেতে পারে, সেটা নিয়ে আমরা কথা বলবো। ক্যালেন্ডার প্রকাশিত হয়েছিল, তখন আমি তোমাদের বলেছিলাম যে এই ভুলটা কিন্তু তোমরা একেবারেই করবে না। সেটা হচ্ছে যে আইবিপিএস ক্লার্কের প্রিলিমসের ডেট আমরা জানি কোন কোন ডেটে হবে, সেটা হচ্ছে 4th, 5th and 11th অফ অক্টোবর। ঠিক আছে, এবং মেন্স হবে কত না 29th অফ নভেম্বর। সো এই দুটো ডেটে কিন্তু আমাদের আইপিএস এর পরীক্ষা কনক্লুড হবে। কিন্তু তোমরা যে জিনিসটা মাথায় রাখতে অনেক সময় ভুলে যাবে সেটা হচ্ছে যে আইবিপিএস পিওর মেন্স কিন্তু হবে 12th অফ অক্টোবর, রাইট? আইবিপিএস পিওর মেন্স, এবং তোমরা যারা আজ ক্লারিক্যাল ফর্ম ফিল আপ করবে, যদি তোমাদের এক্সাম পরে হচ্ছে 11th অফ অক্টোবর এবং তোমার যদি আইপিএস পিওর মেন্স থাকে 12th অফ অক্টোবর, তাহলে কিন্তু তোমাদের একটা অনেক বড় প্রবলেম ফেস করতে হতে পারে। সেটা কি না, ধরো তুমি আইপিএস ক্লারিক্যালের প্রিলিমস ফর্ম ফিল আপ করেছো দুর্গাপুর বা আসানসোল থেকে, এবং তোমরা মেন্স ফিল আপ করেছো আইপিএস পিওর কোথা থেকে না কলকাতা থেকে। গীতবিধানের এক্সাম সেন্টারটা বেশ ভালো, এবং তোমরা জানো ডেসক্রিপটিভ তোমাদের আসবে, তো সেখানে ওদের কিবোর্ড ভালো, ওদের সিস্টেম নিয়ে কোনো প্রবলেম হবে না। তো আইপিএস পিওর মেন্সটা আমি কলকাতা থেকে পড়বো, গীতবিধানের সেন্টার পড়বে। কিন্তু আইপিএস ক্লার্কটা বাড়ির কাছে হলে সুবিধা, তো সেই জন্য তোমরা হয়তো বাড়ির কাছে কোনো সেন্টার চুজ করেছো। এবার তোমরা ভাবো যদি 11th অফ অক্টোবর তোমার হয় আইপিএস ক্লার্কের তোমার প্রিলিমসের ডেট পড়ে, এবং 12th অফ অক্টোবর যদি আইপিএস পিওর মেন্স থাকে, তাহলে তোমার কি হাল হবে? আর সেটা যদি এদের 4th শিফটে হয় তাহলে তো হয়ে গেল তোমার পরীক্ষা দেওয়া, তাই না? তো এই জিনিসটা আমি আইপিএস ক্যালেন্ডারের সময় বলেছিলাম যে চেষ্টা করবে যে আইবিপিএস পিওর মেন্স তুমি যে সিটি থেকে ফর্ম ফিল আপ করেছো, যে সিটি থেকে পড়েছো, ঠিক আছে, আইবিপিএস ক্লার্কের প্রিলিমসও কিন্তু সেই পার্টিকুলার সিটি থেকেই নিতে। কারণ বাই চান্স যদি 11th আর 12th এরকম ডেট তোমাদের হয়ে যায়, তাহলে কিন্তু তার মাঝে জার্নির ব্যাপার যদি থাকে, তাহলে এই পরীক্ষাটা তোমাদের রুয়েন হয়ে যাবে, যেটা তোমরা কোনোভাবেই অ্যাফোর্ড কিন্তু করতে পারবে না। আইবিপিএস পিওর মেন্স যদি খারাপ হয়ে যায় তাহলে সেটা একটা খুবই বাজে ব্যাপার হবে। ঠিক আছে, সো এটাই তোমাদের অনেক বড় মিস্টেক হতে পারে। এবং যারা তোমরা অনেকেই আছো যারা আইপিএস পিওর ফর্ম অলরেডি ফিল আপ করে রেখেছো, তো সেই সময় যে মিস্টেকগুলো তোমরা করেছিলে, চেষ্টা করবে সেই মিস্টেকগুলো যেন এই ক্ষেত্রে রিপিট না হয়। ওকে, সো মিস্টেকের পোর্শন এটাই ছিল। এবার আমরা দেখবো যে ভ্যাকেন্সি নোটিফিকেশনের মধ্যে কি কি ইম্পর্টেন্ট ডেটস আছে দেখে নাও। আগস্টের 8 তারিখ থেকে 28th অফ আগস্ট পর্যন্ত আমাদের কি হবে না তোমার ফর্ম ফিল আপ হবে, যতদূর সম্ভব। আবার দেখবে 7 দিন তারপর ইনক্রিজ করবে, কিন্তু আমরা সেসবের জন্য অপেক্ষা করব না। আমরা 7th অফ আগস্টের পর থেকে কিন্তু ফর্ম ফিল আপ করে নেবো, রাইট? খুব তাড়াতাড়িও করবো না, মোটামুটি 5 থেকে 7 দিন ওয়েট করবো, তারপর ফর্ম ফিল আপ করে নেবো। এরপর কি না প্রিলিমস এক্সাম কবে হবে না অক্টোবরে, তো তোমাদের ডেটটা আমি বলেই দিয়েছি, ওখানে বললাম যে 4th, 5th and 11th অফ অক্টোবর তোমাদের প্রিলিমস এক্সাম হবে। মেন্স হবে কবে না নভেম্বর 29 তোমার মেন্স হবে। এবং একটা জিনিস যেটা একটু ইন্টারেস্টিং, সেটা হচ্ছে প্রফেশনাল অ্যালটমেন্ট মার্চে দিয়ে দেবে। মানে দিস ইজ মাইন্ড ব্লোয়িং, কারণ কি হয় না তোমার এপ্রিলের আগে যদি ওরা অ্যালটমেন্ট দিয়ে দেয় তাহলে সেটা তো খুবই ভালো হচ্ছে। মার্চে এর অ্যালটমেন্ট দিয়ে দেবে বলছে, তো 1st অফ মার্চে যদি এই বছর অ্যালটমেন্ট দিয়ে দেয় তাহলে সেটা খুবই ভালো হবে, কারণ তোমরা জানো শেষে আরআরবি এক্সামগুলো হবে, তো এটা কিছুটা বলা যেতে পারে যুক্তিযুক্ত বটে। এখানে হচ্ছে টোটাল আমরা 11টা ব্যাংক সবাই আছে, এসবিআই বাদ দিয়ে। এসবিআই জানো যে এসবিআই আমাদের নিজস্ব এক্সাম নিজে রিক্রুট করে। এই দুটো ব্যাংক এখনো পর্যন্ত তোমার ভ্যাকেন্সি এনার আছে, এরাও ভ্যাকেন্সি তোমার মোস্ট প্রবাবলি খুব তাড়াতাড়ি দিয়ে দেবে, কিন্তু তাড়াতাড়ি বলতে সেটা প্রিলিমসের পর। ঠিক আছে, কারণ এরা সাধারণত প্রিলিমসের আগে ভ্যাকেন্সি দেয় না, আগের বছরও দেয়নি, এবং সেটার জন্য একটা প্রবলেমও হয়। কি হয় না, যেহেতু যে রিপোর্টেড ভ্যাকেন্সিগুলো অলরেডি থাকে তার উপরে প্রিলিমসের কাট অফ তৈরি হয়, তো যে ব্যাংকগুলো
যেগুলো তোমার এনআর থাকে তাদের ভ্যাকেন্সিগুলো সেখানে অ্যাড হয় না। তো যে ভ্যাকেন্সিগুলো অ্যাভেলেবেল থাকে তার 10 টাইমস ক্যান্ডিডেট ওরা প্রিলিমসের জন্য সিলেক্ট করে, এবং তার জন্য কি হয় না প্রচুর পরিমাণে আমাদের প্রিলিমসে কাট অফ চলে যায়। তো সেইটা একটা খুব বড় প্রবলেম, এবং এবছর হয়তো সেই জায়গাতে কিছুটা হলেও লেভারেজ পাওয়া যেতে পারে, কারণ এবার প্রতিটা ব্যাংকে ভ্যাকেন্সি দিয়ে দিয়েছে, শুধু দুটো ব্যাংক ভ্যাকেন্সি দেয়নি। সেটা নিয়ে আমরা নেক্সট আলোচনা করছি। এরপর হচ্ছে তোমাদের পে গ্রেড দেখে নাও, তোমাদের ইনিশিয়াল বেসিক পে এটা, কিন্তু তারপর তোমরা বলবে যে সৌরভদা তাহলে দুদিন আগে যে তুমি আমাদের স্যালারি স্লিপ প্রোভাইড করেছিলে সেখানে কেন বেসিক পে 26,750 টাকা লেখা ছিল? দেখো কি হয় না, অনেক ডিপার্টমেন্টে তোমরা দেখতে পাবে যে ক্লারিক্যাল পজিশন কিন্তু ক্লাস 12তেও রিক্রুট হয়, ক্লাস 10তেও রিক্রুট হয়, ঠিক আছে, কিন্তু ব্যাংকের জন্য কিন্তু গ্র্যাজুয়েশন ছাড়া কোনো ক্লারিক্যালের রিক্রুটমেন্ট হয় না। তো সেটাই হচ্ছে একটা খুব ভালো জিনিস যে দুটো এক্সট্রা ইনক্রিমেন্ট কিন্তু ব্যাংক, যেহেতু তোমরা গ্র্যাজুয়েট ক্যান্ডিডেট, তার জন্য কিন্তু প্রথমেই দিয়ে দেয়। তো সেক্ষেত্রে তোমার এই 24,000-এর পর এই 13,040 টাকা দুটো করে 1340 টাকা দুটো ইনক্রিমেন্ট ওখানে অ্যাড হয়ে 2680 টাকার কাছাকাছি একটা অ্যাড হয়, এবং তারপর তোমার বেসিক পে স্টার্টিংয়ে কিন্তু 26,750 টাকা দাঁড়িয়ে যায়, রাইট? সো এটা একটা খুব ভালো জিনিস। তারপর তোমরা এক বছরের মধ্যে জ্যাপ ক্যাপ ক্লিয়ার করবে, আরো 4টে ইনক্রিমেন্ট লেগে যাবে, তো খুবই ভালো জিনিস, তাড়াতাড়ি তোমার স্যালারি অনেকটাই বেড়ে যাবে। তো ওটা হলো এসব। দেখো সিটিজেন, তোমরা আশা করি কেউ নেপাল বা ভুটানের সিটিজেন নাও, হলেও কোনো প্রবলেম নেই। তো এগুলো হচ্ছে সিটিজেনশিপ, দেখে নাও যার যেটা আছে। তারপর হচ্ছে এজ, এটা খুব ইম্পর্টেন্ট। এজ কি না তোমরা জানো, ক্লার্কের ক্ষেত্রে সবসময় 28 ইয়ার ম্যাক্সিমাম এজ থাকে, 20 বছর থেকে 28 বছর। এই দুটো ডেটের মধ্যে তোমাদের যদি জন্ম তারিখ হয় কোনো প্রবলেম নেই, এই দুটো ডেটেও জন্ম তারিখ হলে কোনো প্রবলেম নেই। এজ রিল্যাক্সেশন দেখে নাও তোমার যার যা ক্যাটাগরি আছে সেই অনুযায়ী। তারপর হচ্ছে এরপর শুধু ইম্পর্টেন্ট পয়েন্টগুলো আমরা দেখবো, বেশি ডিটেলে যাবো না, ঠিক আছে? যদি কারো কোনো প্রবলেম থাকে তার জন্য তো কমেন্ট সেকশন আসছেই, তোমরা জাস্ট জিজ্ঞেস করে নিও। এডুকেশনাল কোয়ালিফিকেশন দেখো এখানে খুব ক্লিয়ারলি লেখা আছে কিন্তু গ্র্যাজুয়েশন এবং তার ইকুইভ্যালেন্ট কোনো একটা ডিগ্রি, ঠিক আছে? গ্র্যাজুয়েশন মানে কি? গ্র্যাজুয়েশন মানে হচ্ছে 3 বছরের ডিগ্রি, ব্যাচেলার ডিগ্রি 3 বছরের, ঠিক আছে? তো তোমার যদি কারো ডিপ্লোমা থাকে 2 বছরের ডিগ্রি, আইটিআই এসব থাকে, 2 বছরের ডিগ্রি দিয়ে তোমরা কি করে অ্যাপ্লাই করবে, তাই না? গ্র্যাজুয়েশন বা তার ইকুইভ্যালেন্ট লাগবে তোমার একটা এডুকেশনাল কোয়ালিফিকেশন হিসেবে, এবং তার কি কি লাগবে না, মার্কশিট এবং ডিগ্রি সার্টিফিকেট কিন্তু তোমাদের থাকতে হবে, রাইট? কম্পিউটার লিটারেসির জন্য দেখো এখানে খুব ভালোভাবে বলা আছে যে সার্টিফিকেট, ডিপ্লোমা, ডিগ্রি, অপারেশন বা ল্যাঙ্গুয়েজে থাকতে হবে, ঠিক আছে? কম্পিউটার ইনফরমেশন টেকনোলজি এসব যদি একটা সাবজেক্ট হিসেবে তোমরা কলেজ পড়ে থাকো তাহলেও হবে। তো আমাকে একজন জিজ্ঞেস করছিল যে তার অনার্স আছে এবং তার সাবজেক্ট আছে, দেখো হলেও হতে পারে ওগুলো, ঠিক আছে? মানে আমি কি বলছি, ফর এ সেফার সাইড তোমরা কোনো একটা কম্পিউটার সেন্টার থেকে না একটা সার্টিফিকেট বানিয়ে রেখো। যদি না তোমার মানে গ্র্যাজুয়েশনই করেছো তুমি কম্পিউটার সায়েন্সের উপর, তোমাদের দরকার নেই, ঠিক আছে? কিন্তু তুমি ধরো কোনো একটা পার্টিকুলার সাবজেক্ট নিয়ে গ্র্যাজুয়েশন করেছো, ধরে নাও আমি যেমন কেমিস্ট্রি নিয়ে করেছি, ঠিক আছে? সো আমার ওখানে আছে যে তোমার কম্পিউটার ল্যাঙ্গুয়েজ সি বলে আমাদেরও ছিল সেমিস্টার 3-তে, যতটা আমার মনে পড়ছে। তো আমি তবু ওটার উপর ভরসা করে থাকি না, আমি একটা সার্টিফিকেট বানিয়ে নিয়েছি অলরেডি, বেশি টাকা পয়সাও লাগে না, কিছুই না, তুমি ওটা বানিয়ে নেবে। আর কি লিখবে বলো তো, তুমি যখন ফর্মটা ফিল আপ করবে তখন দেবে সার্টিফিকেট ইন কম্পিউটার অপারেশন। যারা ল্যাঙ্গুয়েজ কারা দেবে, ল্যাঙ্গুয়েজ হচ্ছে যারা ল্যাঙ্গুয়েজ শিখেছো তারাই একমাত্র কিন্তু ল্যাঙ্গুয়েজটা দেবে, ঠিক আছে? এখানে কিন্তু কারো যদি ডিপ্লোমা থাকে তাহলে তাদের কোনো প্রবলেম নেই। কম্পিউটার লিটারেসি দেখো এই ব্যাপারটা না অনেকটা এখনো পর্যন্ত ফর্মালিটি হয়েই আছে, ডিভিতে কোনোদিন কিন্তু কম্পিউটার সার্টিফিকেট ওরা দেখতেও চায় না, কিন্তু যেহেতু ওই জিনিসটা একটা তোমার ওরা বলে রেখেছে জিনিসটা লাগবে, তো জিনিসটাকে অ্যাভয়েড করারও কিন্তু আমাদের কাছে কোনো কারণ অ্যাকচুয়ালি নেই, তাই না? সো তারপর হচ্ছে দেখে নাও, এইটা হচ্ছে তোমাদের ডেট কি না 21 আগস্ট এর আগে কিন্তু 2025-এর এই ডেট বা এই ডেটের আগে কিন্তু তোমাদের সার্টিফিকেট চলে আসতে হবে। খুব ক্লিয়ারলি লেখা আছে অন অ্যান্ড বিফোর 21 আগস্ট, ঠিক আছে? সো এই ডেট এবং এর ডেটের আগে কিন্তু তোমাদের 6 সেমিস্টার বলো বা লাস্ট পরীক্ষা কিন্তু শেষ পরীক্ষা তোমাদের কমপ্লিট হয়ে যেতে হবে। মানে মার্কশিটের মধ্যে ওই ডেটটা যেন মেনশন করা থাকে, ওই ডেট বা ওর আগের ডেট যেন মেনশন করা থাকে। এগুলো তোমাদের আমি এর সময় বলেছিলাম, পিওর সময় বলেছিলাম। সেম জিনিস এখানে দেওয়া আছে, দেখো যে তোমাদের যদি সেকেন্ড ডেসিমাল পর্যন্ত যা ফ্র্যাকশন আসবে সেই ফ্র্যাকশন নেবে, কেউ কোনো রাউন্ড ফিগার কিন্তু গ্র্যাজুয়েশনের মার্কসের জায়গায় ফর্ম ফিল আপ করার সময় কিন্তু ওগুলো লিখবে না। ক্রেডিট হিস্ট্রি হচ্ছে সিবিল স্কোর, একটা হেলদি সিবিল স্কোর লাগবে, ঠিক আছে? তোমাদের কারোর নামে কোনো ডিফল্টের লোন টোন থাকলে হবে না, এই জিনিসগুলো তোমরা যেন মাথায় থাকে। কারো কোনো প্রবলেম থাকলে আমি আবার বলছি কমেন্ট সেকশনে জিজ্ঞেস করে নিও। দেখো এই ক্যাটাগরিগুলো ছাড়া বাকি তোমার জেনারেল ইডব্লিউএস যারা আছো তাদের সবার কিন্তু 850 টাকা করে, যেটা আইপিএস এর স্ট্যান্ডার্ড ফিস, সেটাই থাকবে। এবার হচ্ছে একটা ইম্পর্টেন্ট জিনিস, ঠিক আছে? সেটা হচ্ছে স্ট্রাকচার অফ এক্সাম, ঠিক আছে? এখানে দেখো প্রিলিমসের ক্ষেত্রে কি আসে না, কোনো জিনিসের চেঞ্জেস তোমরা সেভাবে দেখতে পাবে না। ইংলিশে দেখো 30টা কোয়েশ্চেন, 30 মার্কস, 20 মিনিট, 20 তিনটেতেই দেখো টাইম সেম আছে, এবং যেভাবে তোমাদের যা থাকে প্রতি বছরের এক্সামের প্যাটার্ন যা থাকে সেম আছে, কিছু চেঞ্জ হয়নি। 35টা কোয়েশ্চেন তোমার 35 মার্কসের, সেটা কিসের ক্ষেত্রে, কোয়ান্টের ক্ষেত্রে এবং রিজনিং এর ক্ষেত্রে 35টা কোয়েশ্চেন 35 মার্কস, সেম জিনিস। এখানে প্রিলিমসে কোনো চেঞ্জেস নেই। মেইন চেঞ্জেস কোথায় দেখা গেছে না, মেইনসের ক্ষেত্রে। আমি এখানে দেখো এই যে রেড ইঙ্কে যেগুলো লিখে রেখেছি না, সেগুলো হচ্ছে না প্রিভিয়াস ইয়ারে যা ছিল। এখানে তোমরা একটা জিনিস লক্ষ্য করো না, আমাদের জি এর ক্ষেত্রে কি হয়েছে, জি এর ক্ষেত্রে হচ্ছে
কোশ্চেন আগের বছর ছিল 50টা, সে জায়গায় হয়ে গেছে কি 40টা, এবং ম্যাক্সিমাম মার্কস কি ছিল না 50টা, সেটা 85 আছে, মানে মার্কসে কোনো চেঞ্জ হয়নি, কিন্তু কোশ্চেনের নাম্বার কমে গেছে। তো সেখান থেকে আমরা একটা জিনিস অ্যাজিউম করতে পারি যে কোশ্চেনের ডিফিকাল্টি লেভেল হালকা বাড়তে পারে, কারণ তোমাদের কি না এখন দেখা যাচ্ছে যে কোশ্চেনের নাম্বার সংখ্যা কমে গেছে আগের বছরের তুলনায়। এবং একটা জিনিস ভালো করেছে, সেটা হচ্ছে টাইমটাকে একটু কমিয়ে দিয়েছে, কারণ জিএস সেকশনে অত সময় লাগে না, সেটাও তোমরা জানো, ঠিক আছে। তো টাইমটা একটু কমিয়ে দিয়েছে এখানে জিএস সেকশনের ক্ষেত্রে। তোমরা জেনারেল ইংলিশের ক্ষেত্রে দেখো সেম আছে, জেনারেল ইংলিশের ক্ষেত্রে কিছু চেঞ্জ হয়নি। রিজনিং এর ক্ষেত্রে কি হয়েছে না সেম জিনিস, রিজনিং এর ক্ষেত্রে মার্কস সেম আছে, কিন্তু নাম্বার অফ কোশ্চেন কমে গেছে, ঠিক আছে। এবং টাইমটা একটু বেড়ে গেছে, টাইম বেড়ে গেছে এবং নাম্বার অফ কোশ্চেন কিন্তু কমে গেছে, এখানেও 50-এর জায়গায় কিন্তু 40টা হয়ে গেছে। তো রিজনিং এর লেভেলও কিন্তু হালকা আপ হবে। পিও লেভেলের জন্য যারা ভালোভাবে প্রিপারেশন নিচ্ছ তাদের এখানেও কিন্তু প্রচুর হেল্প হবে। এবং কোয়ান্টও তোমাদের কিন্তু হাই লেভেলেরই আসবে, একটু হাই লেভেলেরই আসবে, কারণ তোমরা দেখো এখানে 50টা কোশ্চেনের জায়গায় 35টা কোশ্চেন কিন্তু এবছর জিজ্ঞেস করবে কিসে না এক্সামের ক্ষেত্রে। তো কোয়ান্টের লেভেলও হাই হবে। এই দুটোর ক্ষেত্রে কিন্তু টাইম একটু একটু করে ইনক্রিজ হয়েছে, কিন্তু ওভারঅল টাইম কি হয়েছে না, ওভারঅল টাইম কমে গেছে। 2 ঘন্টা টাইম হয়ে গেছে, যেটা 160 মিনিট ছিল আগে সেটা 120 মিনিট হয়ে গেছে। এবং নাম্বার অফ কোশ্চেন কিন্তু 190 আগে থাকতো, সেটা কমে 155 কিন্তু এবছর নাম্বার অফ কোশ্চেন হয়ে গেছে। মানে নাম্বার অফ কোশ্চেনের সংখ্যা যখন কমে আছে, মানে কোশ্চেনের সংখ্যা যখন কমে আছে, তোমরা বুঝতে পারছো যে ডিফিকাল্টি লেভেল কিন্তু একটু বাড়বে, সেটা তো আমাদের প্যাটার্ন দেখেই বোঝা যাচ্ছে। তো পিওর জন্য যারা প্রস্তুত হচ্ছে তারা কিন্তু খুব ভালোভাবে ক্লার্ককেও হ্যান্ডেল করতে পারবে। এটা হচ্ছে তোমার এক্সাম কোন কোন ল্যাঙ্গুয়েজে এক্সাম হবে, তোমরা এগুলো দেখবে ফর্ম ফিল আপের সময় সিলেক্ট করতে পারবে ওয়েস্ট বেঙ্গল থেকে, কোনো প্রবলেম নেই। তারপর হচ্ছে এই যে নেগেটিভ মার্কিং 0.25, এটাও তো যা থাকে তাই। মার্কস শুধুমাত্র কি না তোমার মেরিট লিস্ট হবে কিন্তু শুধুমাত্র মেন্সের উপর, তাই না, কারণ ক্লার্কে জানো যে ইন্টারভিউ এসব হয় না, তো শুধু মেন্সের উপর কিন্তু তোমাদের আমাদের মেরিট লিস্ট হবে। তারপর এবছর কি না এলপিটিটা দেখে না অনেকজনের এটা নিয়ে অনেক কনফিউশন থাকে। এলপিটি কি বলছে না, তোমরা যে স্টেট বা ইউটি থেকে ফর্ম ফিল আপ করবে সেখানকার যে আঞ্চলিক ল্যাঙ্গুয়েজ আছে সেই ল্যাঙ্গুয়েজ কিন্তু তোমাদের রিডিং, স্পিকিং, রাইটিং, ঠিক আছে, এবং আন্ডারস্ট্যান্ডিং, এই এবিলিটিগুলো কিন্তু তোমাদের থাকতে হবে। মানে তুমি ওয়েস্ট বেঙ্গল থেকে বিলং করো, তুমি ফর্ম ফিল আপ করছো ব্যাঙ্গালোর থেকে, মানে কর্ণাটক থেকে, সেটা কিন্তু হবে না, সেখানে কিন্তু তোমার কান্নাডা জানতে হবে, রাইট। তো সেসব কিছু করার দরকার নেই। যদি এবার দেখো তোমরা কেউ হিন্দি খুব ভালোভাবে বলতে পারো, লিখতে পারো, তো প্রবলেম নেই, তোমরা সেক্ষেত্রে বাইরের স্টেট থেকে করতে পারো। কিন্তু এখানে একটা জিনিস কি না, তোমাকে বাইরের স্টেটে গিয়ে কিন্তু এক্সাম দিতে হবে। আইপিএস এ কিন্তু এসবিআই এর মতো ওই ফেসিলিটিটা নেই যে কোনো স্টেট থেকে তুমি ফর্ম ফিল আপ করে নিজের হোম স্টেট থেকে এক্সাম দিতে পারবে, ওই ফেসিলিটিটা আইপিএস কিন্তু প্রোভাইড করে না, রাইট। তো সেক্ষেত্রে কিন্তু তোমার যে স্টেটের ফর্ম ফিল আপ করবে সেই স্টেটে কিন্তু তোমাকে গিয়ে এক্সাম দিতে হবে। তো অনেক কিছু কিছু স্টেটে দেখবে একদম 1000-এর কাছাকাছি ভ্যাকেন্সি এসছে। যদি হিন্দি হয়তো তুমি সিবিএসসি থেকে পড়েছো, তোমার হিন্দি ভালো প্রফিসিয়েন্সি আছে, তারপর তোমার 10th-এর মার্কশিটেও হিন্দি আছে, তো সেক্ষেত্রে তোমরা করতে পারো। কিন্তু বাংলা মিডিয়াম স্টুডেন্ট যারা আছো, যারা মোটামুটি দেখছো যে পারবে না সেসব জিনিস, তাহলে সেসব রিস্ক নিয়ে লাভ নেই, তোমরা আসাম বা ওয়েস্ট বেঙ্গল থেকে ফর্ম ফিল আপ করবে, ঠিক আছে, যেখানে যেখানে বেঙ্গলে অ্যাকচুয়ালি অ্যাভেলেবেল আছে, ঠিক আছে। আসামে তো থাকে, দেখি আছে কিনা এবছর, যাই হোক। এবং ক্লাস 10-তে ওই ল্যাঙ্গুয়েজ যে পড়ে রেখেছো তার কিন্তু তার কোনো রকমের কোনো এলপিটি দেওয়ার দরকার নেই, এটা প্রতি বছরের সেম রুল থাকে। তো সেটাই আছে। এলপিটি কখন হবে না, তোমার প্রফেশনাল অ্যালটমেন্টের পরে কিন্তু তোমার এই এলপিটি হবে। মেন্স লেখা আছে কিন্তু মেন্সের পর সাধারণত হয় না, প্রফেশনাল অ্যালটমেন্টের উপরই হয়। তোমার ব্যাংক জয়েন করার পরেও অনেক সময় কিন্তু এলপিটি ওরা করে রাখে। কিন্তু এখানে একটা জিনিস বলা আছে যে ডিসকোয়ালিফাই করে দেওয়া হবে যদি এলপিটি পাস করতে না পারো। যদি এলপিটি কিন্তু প্রচন্ড যে টাফ এইভাবে করে না, এলপিটি মোটামুটি একটুখানি তোমাদের করে দেয়, যে একটু লেভারেজ দিয়ে করে, প্রচন্ড কিছু ধরা বাঁধা জিনিসপত্র ওখানে থাকে না, ওকে। প্রফেশনাল অ্যালটমেন্ট কি বলেছে এখানে না, 200 নম্বরে তোমার টোটাল মেন্স হবে এবং সেটাকে ওরা 100-এ কনভার্ট করে নর্মালাইজ করে সাধারণত 2 দিয়ে ভাগ করে দেয়, দিয়ে সেক্ষেত্রে কিন্তু তোমার ফাইনাল মেরিট আসবে, ঠিক আছে, ওকে। এরপর কি আছে, এরপর হচ্ছে 30%-এর একটা তোমার যত ক্যান্ডিডেট সিলেক্ট করা হবে তার 30% রিজার্ভ লিস্ট মেনটেন করা হবে, তো সেটাও ঠিক আছে। তারপর হচ্ছে লিস্ট অফ ডকুমেন্টস, এটা কি ডকুমেন্টস ভেরিফিকেশনের জন্য তোমার কি কি লিস্ট লাগবে তার দেখো পুরো লিস্ট এখানে দেওয়া আছে, সেসব লিস্ট তোমরা একটু দেখে নিও, এইসব ডকুমেন্টস তোমরা রেডি করে রেখো, তো সেক্ষেত্রে কিন্তু তোমাদের পরবর্তীকালে কোনো প্রবলেম ফেস করতে হবে না। এখানে দেখো এক্সামের সময় কিন্তু এটা বারবার এটা বলে দেয় যে রেশন কার্ড বা ড্রাইভিং লাইসেন্স, যেটা লার্নার ড্রাইভিং লাইসেন্স, এসব কিন্তু নিয়ে যাবে না, ঠিক আছে। যেটা অরিজিনাল ড্রাইভিং লাইসেন্স যেখানে তোমার ছবি আছে সেটা ইউজ মানে চলবে, কিন্তু এই রেশন কার্ড বা লার্নার ড্রাইভিং লাইসেন্স এইসব নিয়ে জানো এক্সাম দিতে যেও না, তোমার এক্সাম ক্যান্সেল হয়ে যাবে বা তুমি পারমিট পাবে না, ওকে। অ্যাপ্লিকেশন ফিস দেখো আবার এখানে বলে দেওয়া আছে যে 1 আগস্ট থেকে 21 আগস্ট পর্যন্ত কিন্তু এদের ফর্ম ফিল আপ চলবে, এবং তোমার 850 টাকা জেনারেল ইডব্লিউএস এর জন্য, এবং বাকি ক্যাটাগরিদের জন্য কিন্তু এসসি এসটি ক্ষেত্রে 175 টাকা তোমার ফর্ম ফিল আপের জন্য লাগবে, রাইট। তো এরপর কি আছে দেখে নিই আমরা, ওকে। এডিট উইন্ডো, এই জিনিসটা প্রতি বছর করতো না, এবছর থেকে দেখছি করছে। এডিট উইন্ডো কিন্তু তোমার ফর্ম ফিল আপ কমপ্লিট হয়ে যাওয়ার পর 2 থেকে 3 দিনে এডিট উইন্ডো এটা খুলবে, এবং সেখান থেকে তোমরা 200 টাকা এক্সট্রা দিয়ে কিন্তু জিনিসপত্র এডিট করতে পারবে, যে যে জিনিসগুলো তোমাদের ভুল হয়েছিল সে তারও কিছু তোমার ইয়ে আছে, মানে সবকিছু এডিট করা যাবে না, এখানে দেখো বলা আছে নাম, ইমেল আইডি, মোবাইল নাম্বার, এগুলো এডিট করা যাবে না, ঠিক আছে। তো সেটা দেখে নিও তোমরা নোটিফিকেশনের মধ্যে, এগুলো ডিটেল একটু অনেক বড় নোটিফিকেশন করেছে এরা, এটাকে যদি আমি পুরো ধরে ধরে প্রতিটা পয়েন্ট দেখাতে যাই তাহলে অনেক ভিডিও লম্বা হয়ে যাবে। মেইন পয়েন্টগুলো তোমাদের জাস্ট বলে দিয়ে আমি এগিয়ে যাচ্ছি, ওকে।
এরপর তো ভ্যাকেন্সি চলে এসছে। ওকে, সো আমরা ওয়েস্ট বেঙ্গলে ভ্যাকেন্সিটা দেখবো, যে ওয়েস্ট বেঙ্গলে ভ্যাকেন্সির মধ্যে কি কি আমাদের দেখার জিনিস অ্যাকচুয়ালি আছে এখানে। ওয়েস্ট বেঙ্গলের ভ্যাকেন্সির মধ্যে দেখো টোটাল তোমার 540টা ভ্যাকেন্সি এরা দিয়ে রেখেছে, যার মধ্যে 2টো ব্যাংকের কিন্তু এনআর আছে। আগের বছর টোটাল 5টা ব্যাংকের কাছাকাছি এনআর ছিল, ওই কারণে যে নাম্বার অফ ভ্যাকেন্সি প্রথমে ওই 300-র কাছাকাছি নাম্বার অফ ভ্যাকেন্সি তোমার প্রথমে দেওয়া হয়েছে। 10 টাইমস ভ্যাকেন্সি ওরা মেন্সের জন্য সিলেক্ট করে, তো 10 টাইম ভ্যাকেন্সির জন্য তো ওই কারণে তোমাদের যে কাট অফটা অনেক হাই চলে গেছিল। কিন্তু এই জিনিসটা ভালো যে প্রথমেই যদি সব ব্যাংক ভ্যাকেন্সি দিয়ে দেয় না, তাহলে কি হয় না, 10 টাইমস, তার মানে তোমার 5400 জন যদি ওরা মেন্সের জন্য সিলেক্ট করে, তাহলে সেক্ষেত্রে কাট অফে কিছুটা হলেও, প্রিলিমসে কাট অফ কিছুটা হলেও লেভারেজ পাওয়া যায়। দেখো নেক্সট ভিডিওতে তোমাদের আমি বিগত একদম সেই 2014-15 থেকে শুরু করে 2025-24 পর্যন্ত যত প্রতি বছর যে ভ্যাকেন্সি এসেছিল সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করব, ঠিক আছে। ভ্যাকেন্সি ট্রেন্ড তোমরা দেখতে পাবে, প্রতি বছর কিভাবে কাট অফ গেছে সেই কাট অফগুলো তোমরা দেখতে পাবে, সেসব নিয়ে কিন্তু নেক্সট ভিডিও আমি নিয়ে আসবো, ঠিক আছে। তোমাদের প্রিপারেশনে সেটা অনেক বেশি হেল্পফুল হবে। আর বাকি তো ব্যাংকগুলো তো দেখো সব থেকে বেশি এবছরও দেখো পিএনবি কিন্তু খুব সুন্দর ভ্যাকেন্সি দিয়েছে, ঠিক আছে, এবং সেন্ট্রাল ব্যাংক এই ব্যাংকটাও দিয়েছে। সো তারপর হচ্ছে দেখে নাও আর কি আছে। ওকে, দেখো এবছরও দেখো মেন্সের ক্ষেত্রে কিন্তু দুর্গাপুরে কিন্তু তোমার মেন্সের সেন্টার আছে, তো আমরা বুঝতে পারছি যে মেন্সের সেন্টার ইনক্রিজ করা হয়েছে। আইবিএফএস পিওর ক্ষেত্রেও তোমাদের যেটা বলেছিলাম, তো সেটা যদি হয় সিঙ্গেল শিফটে যদি ওরা মেন্স করতে চায়, প্রিলিমসের মধ্যে কিন্তু কাট অফ একটু বেশি যেতে পারে, কারণ তাহলে যে ওদের ক্যাপাসিটি আছে সেই পার্টিকুলার ক্যাপাসিটিতে যদিও ক্লার্কের ক্ষেত্রে সত্যি বলতে এটা করা খুবই কঠিন, ঠিক আছে। ক্লার্কের ক্ষেত্রে যদি ওরা সিঙ্গেল শিফটে করতে যায়, অনেক কম ক্যান্ডিডেট সিলেক্ট করতে হবে, তাহলে কাট অফ অনেক হাই চলে যাবে। তো সেই জিনিসটা পসিবিলিটি একটা থাকছে, কিন্তু দেখা যাক কি হয়, কারণ সিঙ্গেল শিফটে মেন্স হতে পারে এবছর, ঠিক আছে। যেহেতু মেন্সের সেন্টার বাড়িয়েছে সেটা দেখি মনে হচ্ছে না। এটা হচ্ছে তোমাদের হ্যান্ড রিটেন ডিক্লারেশন, এটা তোমরা লিখে রাখবে। পিওর সময় যা ছিল ক্লার্কের ক্ষেত্রেও সেই সেম জিনিস আছে, কিছু চেঞ্জেস সেক্ষেত্রে নেই। এবং এরপর শুধু আমরা দু একটা ডেট দেখবো। ওকে, সো ইডব্লিউ ওবিসি নন ক্রিমিলিয়ার লাগবে। নন ক্রিমিলিয়ার সার্টিফিকেট কখন না, 1 এপ্রিল 2025 পরে তোমাদের সেটা ইস্যু হতে হবে, ঠিক আছে। মানে কারেন্ট ফাইন্যান্সিয়াল ইয়ারের ওবিসি সার্টিফিকেট লাগবে, এবং ইডব্লিউএস এর ক্ষেত্রেও কিন্তু তাই না, কারেন্ট ফাইন্যান্সিয়াল ইয়ারে তোমাদের ইডব্লিউএস সার্টিফিকেট লাগবে, রাইট। সো এরপর আর তো মনে হয় না কিছু আছে এক্সট্রা ইম্পর্টেন্ট। তো এটাই ছিল তোমাদের নোটিফিকেশনের মেন পয়েন্টগুলো। কারো কোনো কনফিউশন থাকলে তোমরা কমেন্ট সেকশনে জিজ্ঞেস করে নাও। এবং এরপর আমরা কি করবো না, এরপর আমরা গিয়ে দেখবো, চেক করবো হচ্ছে আমাদের ব্যাংক প্রেফারেন্সটা, ঠিক আছে। বেশি সময় নষ্ট করে লাভ নেই, দেখে নাও। ব্যাংক প্রেফারেন্স আমরা না 3টে জিনিসের উপর ঠিক করেছি। ব্যাংক প্রেফারেন্স দেখো ওয়েস্ট বেঙ্গল থেকে যারা ফর্ম ফিল আপ করছো, 3টে জিনিসের উপর আমরা ব্যাংক প্রেফারেন্স দেখবো। একটা হচ্ছে ব্যাংকের গ্রোথ পারফরমেন্স কি না, সেইভাবে তোমাদের একটা ব্যাংক প্রেফারেন্স দিয়েছি আমি। একটা হচ্ছে যে হোম পোস্টিং কোন ব্যাংকের চান্স কিভাবে হতে পারে সেটার উপর একটা ব্যাংক প্রেফারেন্স আমি ঠিক করেছি। এবং তার সাথে সাথে একটা ব্যালেন্স অ্যাপ্রোচ, মানে ব্যালেন্সড অ্যাপ্রোচ মানে হচ্ছে যে যেটা তোমার ভালো সব থেকে বেটার হয়, মানে আমি কি করবো অ্যাকচুয়ালি সেটার উপর কিন্তু একটা কম্বাইন্ড তোমার একটা ব্যাংক প্রেফারেন্স আমি ঠিক করেছি। তো 3টে পয়েন্ট এখানে আছে, তোমাদের যার যেটা পছন্দ হবে সেই অনুযায়ী করে নিও। আমি চাইবো যে তোমরা এই 3 নম্বরটা একটু বেশি গুরুত্ব দিয়ে দেখতে পারো, ঠিক আছে, কারণ এটাই আমিও ইউজ করবো, ঠিক আছে। সো এটা হচ্ছে ব্যাংক প্রেফারেন্স গ্রোথ পারফরমেন্সের উপর বেস করে। গ্রোথ পারফরমেন্স কিসের উপর, তার প্রুফ কি আছে দেখো। এর আগে যে ভিডিওটা আমি আইপিএস পিওর জন্য ব্যাংক প্রেফারেন্সে দিয়েছিলাম, সেখানে আমি প্রতিটা ব্যাংকের তোমার কোয়ার্টারলি ইয়ারলি প্রফিট কি হয়েছে এই ফাইন্যান্সিয়াল ইয়ারে, তারপর হচ্ছে তাদের গ্রস এনপিএ, নেট এনপিএ, প্রতিটা জিনিস নিয়ে আমি ওখানে দেখেছিলাম যে কোন ব্যাংকের কি মানে পারফরমেন্স বেসে কোন ব্যাংকে তুমি কিভাবে করতে পারবে। তো সেক্ষেত্রে দেখো এটা হচ্ছে পারফরমেন্স ওরিয়েন্টেড একটা প্রেফারেন্স লিস্ট, ঠিক আছে। তোমরা মানে একদমই ওয়ার্কহলিক টাইপের মানুষ যারা চাইছো যে পরবর্তীকালে পিওতে নেবে, প্রমোশন নেবে, খুব দূর পর্যন্ত কেরিয়ার গ্রোথ চাইছো, তো সেক্ষেত্রে কিন্তু এই জিনিসটা তোমরা করতে পারো। একদম কোনো রকম কিছু দেখার দরকার নেই, এইভাবে তোমরা কিন্তু ফিল করে দিতে পারো, প্রেফারেন্স ফিল করে দিতে পারো। আর একটা কথা, ক্লারিক্যাল ভ্যাকেন্সি, এটা ক্লারিক্যাল ভ্যাকেন্সির ক্ষেত্রে আর যাই হোক ওয়েস্ট বেঙ্গলের বাইরে তো তোমরা কোথাও পোস্টিং পাচ্ছ না। সো তুমি যদি এবার এরকম চাও যে আমার সেম ডিস্ট্রিক্টে জাস্ট বাড়ির পাশে পোস্টিং পাবো, তো সেক্ষেত্রে তোমাদের আরেকটা নেক্সট আমি জিনিস দেখাচ্ছি, নেক্সট প্রেফারেন্স লিস্ট দেখাচ্ছি। কিন্তু এটা হচ্ছে কিনা গ্রোথ ওরিয়েন্টেড, মানে তোমার যদি 2-1টা ডিস্ট্রিক্ট দূরেও কোথাও ভ্যাকেন্সি পড়ে থাকে, মানে তোমার বাড়ি হয়তো দেখা গেল যে বর্ধমান এবং তোমার পড়েছে কলকাতাতে, এরকম যদি তোমার প্রবলেম না থাকে, তাহলে সেক্ষেত্রে কিন্তু তোমরা এই জিনিসটাকে চুজ করতে পারো। এটা হচ্ছে টোটাল একদম কিনা ব্যাংকের গ্রোথ অনুযায়ী, পারফরমেন্স অনুযায়ী পাবলিক সেক্টর ব্যাংকগুলোকে কিন্তু আমি এইভাবে র্যাঙ্ক করেছি। ব্যাংক অফ বরোদা সবার উপরে, তারপরে তোমার কানাড়া ব্যাংক, তারপর পিএনবি, তারপর ইউনিয়ন ব্যাংক, তারপর ইন্ডিয়ান ব্যাংক, তারপর হচ্ছে এবার এখানে দেখো কিছু কিছু ব্যাংকের ক্ষেত্রে এনআর আছে, সেই এনআর গুলো পরে তো দিয়ে দেবে, তো ওসব নিয়ে প্রবলেম নেই। ভ্যাকেন্সি তোমরা অনেকে আবার ভুল ভাল কি ভাবো না, এনআর থাকলে যে সেই ব্যাংকটাকে তোমরা উপরে সিলেক্ট করলে হয়তো তোমাদের সিলেকশন হবে না, ওসব কোনো ব্যাপার নেই। পার্পল কালারের দেখো একটা তোমার থাম্বনেল আছে, সেখানে মানে প্রেফারেন্স কিভাবে কাজ করে চ্যানেলের মধ্যে সেই ভিডিওটা আছে, তোমরা গিয়ে কিন্তু সেটাকে চেক আউট করতে পারো, তাহলে তোমরা জানতে পারবে যে প্রেফারেন্স অ্যাকচুয়ালি কিভাবে কাজ করে, মেরিট বেসড প্রেফারেন্স সিস্টেম কাজ করে। তো সেসব নিয়ে তোমরা একদমই চিন্তা করো না, এটা হচ্ছে কিনা গ্রোথ ওরিয়েন্টেড। তারপর হচ্ছে দেখো হোম পোস্টিং এর জন্য তোমরা কিভাবে ভ্যাকেন্সি করতে পারো। দেখো তোমাদের কেউ কমেন্ট করে জিজ্ঞেস করছো যে কোন ডিস্ট্রিক্টে কোন ব্রাঞ্চের প্রেজেন্স কিরকম, সেটা তো বলা সম্ভব নয়, সেটা তো কোনো পাবলিক ডেটা অ্যাভেলেবেল নেই, তাই না। তো ওইভাবে তোমরা ভেবো না। দেখো যে ব্যাংকের ভ্যাকেন্সি সংখ্যা যত বেশি
সেই ব্যাংকের পসিবিলিটি বেশি যে তুমি বাড়ির কাছে পাবে, তাই না? ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংকে 5টা ভ্যাকেন্সি, তোমার 5টা আছে ভ্যাকেন্সি আছে। তো এটাকে কেউ যদি ভাবো যে আমি ফিল আপ করে দেবো দিয়ে আমি বাড়ির কাছে পোস্টিং পাবো, সেটা তো ম্যাথামেটিক্যালি পসিবল না, তাই না? হতেও পারে, মানে লাকের বেসিসে হয়ে যেতে পারে, কিন্তু আমরা কি করবো না, আমরা পসিবিলিটির উপর কথা বলছি, প্রবাবিলিটির উপর কথা বলছি, তাই না? তো সেক্ষেত্রে দেখো, যে ব্যাংকে যত বেশি ভ্যাকেন্সি তোমরা যদি সেইভাবে তাদেরকে প্রেফারেন্সে রাখো, তাহলে পসিবিলিটি সব থেকে ভালো আসে যে তুমি বাড়ির কাছে, একদম বাড়ির কাছে পোস্টিং পেতে পারো। কিন্তু সেক্ষেত্রে তোমাদের কি কি জিনিসকে অ্যাকচুয়ালি প্রবলেম পড়তে পারো, সেটা হচ্ছে দেখো, সেন্ট্রাল ব্যাংকে তুমি কেন সেকেন্ডে রাখবে, তাই না? কারণ সেন্ট্রাল ব্যাংকের থেকে অনেক ভালো ব্যাংক আছে যেগুলো অ্যাকচুয়ালি পারফরমেন্সের দিক থেকে ভালো। তো শুধু হোম পোস্টিং এর জন্য তুমি যদি ফিল আপ করতে যাও, তাহলে তোমরা সেন্ট্রাল ব্যাংকের উপরে রাখতে পারো, ঠিক আছে? তো এটা হচ্ছে কি না, শুধুমাত্র হোম পোস্টিং এর বেসিসে, ঠিক আছে? এবং আমি তোমাদের যেটা বলছিলাম যে দেখো, এখানে আমি ইন্ডিয়ান ব্যাংক এবং ইউকো ব্যাংক এই দুটোকেও কিন্তু উপরে রেখেছি, কারণ আমি মনে করছি যে এদেরও কিন্তু এরকম 40-50টা করে ভ্যাকেন্সি ওয়েস্ট বেঙ্গল থেকে টোটাল আসবে। ওয়েস্ট বেঙ্গলে এখন টোটাল ভ্যাকেন্সি কত আছে? 540 মেবি, নাকি? তো 540টা টোটাল ভ্যাকেন্সি আছে, এবং এটা তুমি আরো প্রায় 100টা অ্যাড করে দাও এখানে, তো 600 প্লাস ভ্যাকেন্সি কিন্তু এবছর ওয়েস্ট বেঙ্গল থেকে দেখা যেতে পারে। তো এটা ছিল কিনা হোম পোস্টিং এর বেসিসে, এবং এইটা হচ্ছে আমার প্রেফারেন্স, ঠিক আছে? এখানে আমি একটা ব্যালেন্সড অ্যাপ্রোচ নিয়েছি, যে ক্ষেত্রে তোমার বাড়ির কাছেও হতে পারে এবং ভালো ব্যাংকগুলোকে ওপরেও রাখা আছে। যেমন ওই কারণে দেখো, পিএনবিকে আমি একের দাগে রেখেছি, কারণ তোমরা জানো পিএনবি হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে, কি বলবো, এসবিআই এর পরে বেস্ট ব্যাংক। কেন বলছি না, এখন এবছর যতগুলো আরআরবি আছে সেগুলোকে পিএনবির মধ্যে ইনক্লুড করে দেওয়া হয়েছে। পিএনবি তাদের স্পন্সার ব্যাংক। তাছাড়াও হচ্ছে পিএনবি, তোমরা জানো, নাম্বার অফ ব্রাঞ্চেস ওয়েস্ট বেঙ্গলের মধ্যে প্রচুর বেশি। তাহলে পিএনবিতে তোমরা যদি প্রথম প্রেফারেন্স দেখো, তাহলে তো বাড়ির কাছে পোস্টিং হওয়ার চান্স ভালো আছে, কারণ প্রচুর ভ্যাকেন্সি আছে এবং ওয়েস্ট বেঙ্গলের মধ্যে এদের প্রেজেন্সও খুব বেশি। তো সেক্ষেত্রে কিন্তু ইজিলি তুমি পিএনবিকে একের দাগে রাখতে পারো। কানাড়া ব্যাংকে তারপরে রাখতে পারো। কেন না, কানাড়া ব্যাংকে দেখো ভ্যাকেন্সি নাম্বারটা খুব ভালো, 85 ভ্যাকেন্সি আছে, এবং কানাড়া ব্যাংক জানো যে এখন ব্যাংক অফ বরোদা এবং পরেই হচ্ছে সব থেকে বেশি প্রফিট করছে হচ্ছে কানাড়া ব্যাংক। গ্রোথ খুব ভালো হচ্ছে এখন কানাড়া ব্যাংকের, এবং ডিসেন্ট পোস্টিং কিন্তু ওয়েস্ট বেঙ্গলে হতে পারে। তো সেক্ষেত্রে কানাড়া ব্যাংকে আমি 2 রেখেছি। ব্যাংক অফ বরোদা তো নো ব্রেনার, তোমরা জানো যে কত ভালো একটা ব্যাংক। হ্যাঁ, ওয়ার্ক প্রেশার আছে, কিন্তু গ্রোয়িং এর দিক থেকে, প্রমোশনের দিক থেকে এখনো পিএনবিকেও হয়তো কিছু কিছু প্যারামিটারে ব্যাংক অফ বরোদা বিট করে। তো সেক্ষেত্রে ব্যাংক অফ বরোদা যেহেতু ভ্যাকেন্সি সংখ্যাটা একটু কম, তো ওই জন্য আমি 3-এর দাগে রেখেছি। কিন্তু যেহেতু টপ ব্যাংক, ওই জন্য কিন্তু একে আমি টপ 2-3 এর মধ্যে কিন্তু একে ইনক্লুড করেছি। ব্যাংক অফ বরোদাকে আমি কখনোই টপ 4 এর নিচে রাখতে পারি না, কারণ ব্যাংকটার একটা আলাদাই রেপুটেশন আছে। তারপর হচ্ছে কিনা ইন্ডিয়ান ব্যাংক। ইন্ডিয়ান ব্যাংক জানো যে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে প্রেজেন্স খুব ভালো। ভ্যাকেন্সি নট রিপোর্টেড থাকলেও আমি আশা করছি যে 40টা প্লাস ভ্যাকেন্সি কিন্তু এখানে চলে আসতে পারে। তো সেক্ষেত্রে ইন্ডিয়ান ব্যাংকে কিন্তু আমি তোমার 4th পজিশনে রেখেছি। ব্যাংক অফ ইন্ডিয়ার মোটামুটি ভ্যাকেন্সি নাম্বার ভালো, এবং ব্যাংক অফ ইন্ডিয়া ভালো ব্যাংক, একটা স্টেবল পাবলিক সেক্টর ব্যাংক, ভালো ঠিকঠাক ভ্যাকেন্সি আছে। তো সেক্ষেত্রে ব্যাংক অফ ইন্ডিয়াকে কিন্তু আমি 5-এর দাগে রেখেছি। সেন্ট্রাল ব্যাংকে 5-6-এর দাগে রাখার মেন কারণ হচ্ছে নাম্বার অফ ভ্যাকেন্সি, হোম পোস্টিংটা ভালোভাবে হতে পারে। তো ওই জন্য আমি সেন্ট্রাল ব্যাংকে কিন্তু 6-এর দাগে রেখেছি। ইউকো ব্যাংকে দেখো নট রিপোর্টেড। ইউকো ব্যাংকও যেহেতু এখন ভ্যাকেন্সি নেই, কিন্তু ওয়েস্ট বেঙ্গলের মধ্যে প্রেজেন্স খুব ভালো। তো সেক্ষেত্রে ইউকো ব্যাংকে ওই জন্য আমি 7-এর দাগে রেখেছি। তারপর ইউনিয়ন ব্যাংক থেকে, ইউনিয়ন ব্যাংক সবসময় টপ 4 এর মধ্যে তোমরা দেখতে পাও। যদি গ্রোথের ক্ষেত্রে ফর্ম ফিল আপ করতাম, তাহলে আমি ইউনিয়ন ব্যাংকে উপরে রাখতাম, কিন্তু ইউনিয়ন ব্যাংকের যে অবস্থা ভ্যাকেন্সির ক্ষেত্রে, তো সেক্ষেত্রে ওই জন্য ইউনিয়ন ব্যাংকে একটু নিচেতে রেখেছি। ব্যাংক অফ মহারাষ্ট্র, ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংক এবং পাঞ্জাব অ্যান্ড সিন্ধ ব্যাংকে কিন্তু শেষের দিকে ইনক্লুড করেছি। তো এই জিনিসটা তোমরা ইউজ করতে পারো চাইলে, ঠিক আছে? এটা আমার পার্সোনাল প্রেফারেন্স বলতে পারো, এবং একটা ব্যালেন্সড প্রেফারেন্স বলতে পারো। এই জিনিসটাকে তোমরা ইউজ করতে পারো। ওকে, নেক্সট ভিডিও তোমাদের আমি বলে দিলাম কি নিয়ে আসবে না, ভ্যাকেন্সি ট্রেন্ড এবং কাট অফ ট্রেন্ড এবং এক্সপেক্টেড কাট অফ, এটা নিয়ে কিন্তু আমি তোমাদের নেক্সট ভিডিও এই চ্যানেলের মধ্যে 2-1 দিনের মধ্যে পোস্ট করে দেবো। চ্যানেলের নাম ব্যাংকিং ইনসাইটস বেঙ্গলি। তোমরা যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। এই ভিডিও চ্যানেলের মধ্যে ইন ফিউচারও প্রচুর রকমের ভিডিও আসতে থাকবে আইপিএস ক্লার্ক রিলেটেড। তোমরা যদি কোনো রকমের ভিডিও রিকোয়ারমেন্ট থাকে, সেটা চ্যানেলের মধ্যে অবশ্যই কমেন্ট করে দাও। 97.75 এটা ছিল আমার হচ্ছে আগের বছরের আইপিএস ক্লার্কের প্রিলিমসের স্কোর, ঠিক আছে? এবং মেন্সের স্কোরও ঠিকঠাক ছিল। আমার টোটাল কাট অফ এসেছিল 41.13। তো এটা হচ্ছে আমার আগের বছরের স্কোর ছিল আইপিএস ক্লার্কের ক্ষেত্রে। তো যদি স্ট্র্যাটেজি ভিডিওর কথা বলো, তাহলে আমি তোমাদের জন্য একটা ডেডিকেটেড স্ট্র্যাটেজি ভিডিও এটার জন্য কিন্তু বানিয়ে দেবো। এবং তাছাড়াও অনেক ভিডিও চ্যানেলের মধ্যে অলরেডি আছে, তোমরা গিয়ে চেক আউট করতে পারো, ঠিক আছে? সো এই আমাদের টেলিগ্রাম চ্যানেলটাকে অবশ্যই জয়েন করে রাখবে। এখানে প্রচুর রকমের মেটেরিয়ালস এবং ডেইলি আমি জিনিসপত্র এখানে অ্যাড করতে থাকি। সো দিস ইজ দ্য এন্ড অফ দ্য ভিডিও। ইফ ইউ লাইক দিস কাইন্ড অফ ডিটেলড অথেন্টিক কন্টেন্ট রিগার্ডিং ব্যাংকিং, হিট দ্য লাইক বাটন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর তোমাদের বন্ধু বান্ধব ভাই বোন যারা ব্যাংকিং এর প্রিপারেশন নিচ্ছে তাদের কাছে চ্যানেলটা অবশ্যই শেয়ার করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সো বাই ফর টুডে।